পাশেই হচ্ছে কাঁটাতারের বেড়া, খুব কাছ থেকেই দেখা যাচ্ছে ওই পাশে ইন্ডিয়া। ওই পাশে কি থানা? লালগোলা। পদ্মাতে সবকে শেষ করে ফেললো, জমি শূন্য হয়ে গেছে, অনেকজন ভিক্ষুক হয়ে গেছে। এখান থেকে আরো 5টি গ্রাম ছিল। ট্রাক্টর আছে, 2টা বন্ধ হয়ে আছে আমার বাড়িতে, এখন ট্রাক্টর চালাই না, তেল পাবো। বালির চরপাড়ি দিয়ে আষাঢ়িদহর মানুষ ছুটে আসছে বিদিরপুর বাজারে। নিত্য প্রয়োজনীয় সবকিছুই নির্ভর করে এই পারের ওপর। আজ আমরা চলেছি এমন এক জনপদে যার একদিকে নদী আর অন্যদিকে ভারত সীমান্ত। আজকে আমরা আবার চলেছি নতুন একটি চরে, পদ্মার আরেকটি চর, রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলায় অবস্থিত। এই চরটি একদমই ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে। দেশভাগের আগে হয়তো এই আষাঢ়িদহ ছিল ইন্ডিয়ার মধ্যেই, মানে দেশভাগের আগে তো ইন্ডিয়ার বাংলাদেশ একই ছিল, তো ওইটা হয়তো ইন্ডিয়ার কোনো উপজেলার একটি অংশ ছিল, যেটি পরবর্তী সময়ে ভাগ হয়ে বাংলাদেশের মধ্যে চলে আসে এবং একদমই বর্ডার ঘেঁষে। চাচা, একদমই বর্ডার ঘেঁষে না? ঘাটে খেয়া নৌকা অপেক্ষা করছে যাত্রীদের জন্য। আমিও উঠে পড়লাম সেই নৌকায়। আষাঢ়িদহ ইউনিয়নের প্রায় 18,000 মানুষের একমাত্র ভরসা এই নৌকা। যাত্রী আর মালামালে বোঝাই হতেই নৌকা ছাড়ল। পদ্মার অনেক চরে ঘুরেছি আমি, কিন্তু এত জনবহুল চরে যাচ্ছি এই প্রথমবার। নদীর পানি অনেক কমে গেছে, মাত্র 20 মিনিটেই পাড়ের দেখা মিলল। দূর থেকেই চোখে পড়ছে নদী ভাঙনের গভীর ক্ষতচিহ্ন। তপ্ত রোদে তৃষ্ণার্ত গরুগুলো ছুটে আসছে নদীর দিকে। ওদের তাড়াহুড়োই বলে দিচ্ছে আজ সূর্য যেন আগুনের রথে চড়ে বসেছে এই চরে। চরে নেমেই বুঝলাম এটা শুধু বালির চর নয়, এটা একটা পূর্ণাঙ্গ জনপদ। বন্ধুরা, এই মুহূর্তে এসে নামলাম আমি আষাঢ়িদহ চরের যে ঘাট সেটিতে, এবং এই ঘাটে এসে আমি একটু অন্যরকম দৃশ্য দেখছি। আমি শুনেছিলাম যে এটা একটি চরের গ্রাম, তো আমার কাছে আমার দৃশ্যপটটি ছিল চরের গ্রামের মতোই, কিন্তু এখানে এসে আমি আসলে অন্য কিছুই দেখছি। এখানে লেগুনা দেখতে পাচ্ছি যেখানে মানুষ চলাফেরা করে, এবং এখানে যথেষ্ট পরিমাণ মোটরসাইকেলের ব্যবস্থা আছে। তো আমি এখানে একটা মোটরসাইকেল ভাড়া করছি এবং এই মোটরসাইকেল নিয়ে ঘুরে দেখব এই পুরো চরটি। তাহলে ফার্স্ট টাউন বর্ডার দিয়ে ঢুকে ওদিক দিয়ে চলে যাবো। হ্যাঁ, আপনার চরের গ্রাম হলেও আষাঢ়িদহ ইউনিয়নের প্রায় সকল রাস্তাই পাকা। কাঁচা পাকা আর বাসছনের ঘর পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সীমান্তের দিকে। স্কুল শেষে দল বেঁধে বাড়ি ফিরছে শিশুরা। একসময় আমরাও তো এমনই ছিলাম। কোথায় হারিয়ে গেল সেই সোনালী শৈশব, আর কোথায় সেই পথের সাথীরা। রাস্তার মাঝেই দেখা মিলল শৈশবের সেই চেনা সুর, গান বাজিয়ে চলা আইসক্রিমওয়ালা। ভাইরেও দেন, ওই যে ইয়ারে দেন, কাকিরেও দেন। এই প্রচণ্ড গরমে গ্রামের শিশুদের সাথে কাটল শীতল এক সময়। আষাঢ়িদহে শুধু রাস্তাঘাটই নয়, বাড়িঘর আর বাজারেও আছে উন্নয়নের ছোঁয়া।
কিন্তু এই উন্নয়নের পেছনেই লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। এক সময় যখন ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটাতার ছিল না, তখন এই অঞ্চলের মানুষ যেত ভারতের লালগোলা বাজারে। কিন্তু কাঁটাতার হওয়ার পর এই এলাকা হয়ে যায় বিচ্ছিন্ন এক জনপদ। এখন প্রতিটি প্রয়োজনে তাদের পাড়ি দিতে হয় প্রমত্ত পদ্মা। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া, ওইটাই বাংলাদেশ ভারত সীমান্ত। এই পাশে আষাঢ়িদহ আর ওপাশে অন্য এক দেশ, অন্য এক জীবন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে রোডটি ধরে যাচ্ছি এটি ইন্ডিয়ার জমি, ইন্ডিয়া ছিটমহলের জমি, এবং পাশেই হচ্ছে কাঁটাতারের বেড়া। যে বেড়ার খুব কাছ থেকেই দেখা যাচ্ছে ওই পাশে ইন্ডিয়া, এবং এখানে সীমানা পিলারও দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেওয়া আছে বাংলাদেশ ইন্ডিয়ার সীমানা পিলার। আর আমরা এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি এটি ইন্ডিয়ার জমি, কিন্তু আমরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ফেলছি। আমরা আর ওই পাশে যেতে পারবো না, আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো। কিন্তু হয়তো যদি আমরা এখানে আমাদের দেশের বিজেপি সদস্যরা দেখেন, হয়তো আমাদের এখানে নিষেধ করতে পারেন, কিন্তু আমরা অলরেডি চলে আসছি একদম ইন্ডিয়ার কাছাকাছি। ভাই, ওই পাশে কি থানা? লালগোলা। আচ্ছা বন্ধুরা, ভাই বলছিলেন যে ওই পাশে যে থানা সেটা লালগোলা, এবং লালগোলা থানার খুব পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে থানা কত দূর? আপনি গেছেন ওই পাশে, তো জানেন তো নাকি? সামনে লালগোলা নাকি? সীমান্ত ছেড়ে গ্রামে ফিরতেই দেখা হলো কৃষকদের সাথে। ক্যামেরা দেখে তারা বলতে চাইলেন তাদের নিজেদের গল্প। ছোটবেলা থেকে চরে কাটাই দিলেন আপনি? জি। আপনার সব থেকেই। তো আপনাদের এই চরের আসলে মানে মূল সমস্যাটা কি? সমস্যা হয়েছে আমাদের পদ্মা। এই পদ্মাতে সবকে শেষ করে ফেললো। আপনার পদ্মা বহুত লোক ছিল, ঠিক আছে? আচ্ছা। এখান থেকে নদীর ধার যেতে মানে আমার জানা মতো মোটামুটি 1 ঘন্টা লাগতো, আর এখন এই পদ্মাতে আপনার খুব হলে 8 থেকে 10 মিনিট লাগে। এবারও ভাঙছে পদ্মা? এবারও ভাঙছে, মানে প্রত্যেক বছরই ভাঙে? প্রতি বছরে ভাঙছে। সে জমি জায়গা ফসল বাড়ি ঘর নিয়ে মানে বহুত সমস্যা। এই পদ্মাতে জীবন শেষ করে ফেললো চরের লোকে। 4-5 কিলো ভেঙে চলে গেছে? চলে গেছে ভেতরে, গ্রামে চলে গেছে। গ্রামে চলে গেছে। জি। কয়টা গ্রাম ভাঙছে? মানে আপনার এই বয়সে কয়টা গ্রাম ভাঙা দেখছেন? ও আনুমানিক 15-20টা গ্রাম হয়ে গেছে। 15-20টা? জি। তাহলে ওই গ্রামের মানুষগুলা যেগুলা ভাঙছে, হ্যাঁ, তারা তো তাহলে মানে জমি শূন্য হয়ে গেছে? জমি শূন্য হয়ে গেছে, অনেকজন ভিক্ষুক হয়ে গেছে। যেমন যেরকম এমন লোক আছে আপনার ওপারে 1 কাঠা জমি নাই। আচ্ছা। যা সম্পদ করেছে চরে, ও আস্তে 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 পর্যক্রম সব ভেঙে গেছে। আচ্ছা। ওপারে আপনার ভিক্ষুক হয়ে গেছে। ওই লোক আপনার ধরেন যে বরফ বেচে বেড়াইছে বা ঢাকাতে রিক্সা চালিয়ে বেড়াইছে, যারা একসময় অনেক জমি ছিল। জি, ওই লোকই ভিক্ষুক হয়ে গেছে, এখন রিক্সা চালায়। অথবা ওই বাড়িতে 10-20টা লোক কামলা খাটতো। কামলা মানে কাজ করতো। হ্যাঁ। জি। মানে যে গৃহস্থ ছিল সেই এখন ফকির। বন্ধুরা, কি আশ্চর্য একটা ব্যাপার যে মেন সমস্যা হয়েছে আপনার পদ্মা। এখানে, ঠিক আছে, এখানে যে বাচ্চা ছিল, হ্যাঁ, রাতারাতি সে এখানে ফকির হয়ে গেছে পদ্মার কারণে। পদ্মার কারণে ফকির হয়ে যায়, ভাই বলছিলেন। হ্যাঁ। মানে এটা আসলে অস্বাভাবিক একটা জায়গা, এবং এখানে রাতারাতি যে কেউ নিঃস্ব হয়ে যেতে পারে। তো ভাই, এইখানে এখন বর্তমানে যে তেলের যে ক্রাইসিস, হ্যাঁ, তো এই ক্রাইসিসের মধ্যে আপনারা এই কৃষিকাজ কিভাবে করছেন? কারণ অনেকটা পথ নিয়ে আসা, তেল নিয়ে আসা তো অনেক কষ্ট। আপনারা ধরেন যে এই যে দিনে পানি দিয়ে, ঠিক আছে, হ্যাঁ, রাত্রে যে কৃষক একটু ঘুমাবে, হ্যাঁ, এরকম প্রস্তুতি নাই। মানে আপনার 5 লিটার তেল একদিন পানি দিয়ে, তারপর রাত্রে কিভাবে ঘুমাবে? তা ঘুমাতে প্রস্তুতি নাই, আবার দৌড়াইতে হবে। আচ্ছা, তার মানে দিনে পানি দিচ্ছেন, রাতে তেল নিতে যাচ্ছেন। হ্যাঁ, আবার নিয়ে আসতেছেন, আবার সকালবেলা পানি দিচ্ছেন, তার তো কাজ কাম অন্য থাকতে পারে, সে কাজগুলোই বন্ধ, সব কাজগুলো বন্ধ। হ্যাঁ, সে লাইন আপনার মানে যায় যে হট করে পারবে আসতে পারে না। এদিকে নৌকা সমস্যা, এদিকে ওপারে যাইছে, তার পারাপারি সমস্যা, বহুত সমস্যা ভাই এই চরের লোক। হাজার সমস্যার সম্মুখীন হয়েও এনারা এখানে বেঁচে আছেন, এবং
ভাইয়ের মুখে আসার পর থেকে আমি দেখতে পাচ্ছি যে হাসির কোনো কমতি নাই। আসলে এখানকার মানুষ শত কষ্টের মাঝেও হাসি মুখে বেঁচে থাকতে জানে। সবুজ মাঠের মাঝে লুকিয়ে আছে ধ্বংসের গল্প। মাত্র কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে 10 থেকে 15টি গ্রাম। দুর্গম জনপদ হলেও আষাঢ়িয়াদহে রয়েছে বিদ্যুতের ব্যবস্থা। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বিদ্যুৎ কিন্তু তৈরি হয় আষাঢ়িয়াদহতেই। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি চর আষাঢ়িদহের পাওয়ার গ্রিডের সামনে। এখান থেকেই পুরো আষাঢ়িদহে বিদ্যুৎ সাপ্লাই করা হয় এবং এখানের যে বিদ্যুতের ব্যবস্থা সেটা কিন্তু কোনো সাবমার্সিবল কেবল দিয়ে ওই পাশ থেকে বিদ্যুৎ আনা হয়নি। এখানে যে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই বিদ্যুৎটি এখানে উৎপন্ন করা হয়। আর এটা হচ্ছে যে সোলার প্যানেল দিয়েই পুরা এই আষাঢ়িদহকে কাভার করা হচ্ছে। আসলে এত বড় সোলার প্যানেল দিয়ে যে এরকম এলাকা কাভার করা যায় সেটা আমি এখানে এসেই প্রথম দেখছি। আর এখানকার বিদ্যুতের যে ভোল্ট সেটি আমার যে ড্রাইভার সে ড্রাইভার ভাইয়ের কাছ থেকে জানলাম যে এখানের বিদ্যুৎ দিয়ে নাকি এখানে ফ্রিজ এবং ফ্যান সহ বাড়ির যাবতীয় সব কিছুই চালানো সম্ভব হচ্ছে। এই ব্রিজটি তৈরি হয়েছিল যেসব গ্রামে যাওয়ার জন্য, সেই গ্রামগুলোই আজ আর নেই। গতবারের বন্যায় এটি টিকে গেলেও এই ব্রিজের মতোই এই গ্রামের মানুষদের জীবনও অনিশ্চিত। এবারের পদ্মা কতটুকু গ্রাস করবে সেই অপেক্ষায় দিন গুনছে এখানের মানুষ। যারা সবকিছু হারিয়েছে তারা কেউ চলে গেছে অনেক দূরে, আবার কেউ রয়ে গেছে নাড়ির টানে এই গ্রামেই, ছোট্ট করে গড়ে তুলেছে নতুন আশ্রয়। এই পদ্মা কাউকে করেছে সমৃদ্ধ, আবার কাউকে করেছে পুরোপুরি নিঃস্ব। তবুও মানুষ এক অদ্ভুত মায়ায় বংশ পরম্পরায় আটকে ধরে আছে দুর্গম চরের এই মাটি।